এমন একটা ষড়যন্ত্রমূলক ধারা দিয়ে আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে, যেটা আমাকে 12 বছর রাখা হয়েছে। আপনি কি মনে করেন যে এখন যে আমরা খুব খুশি হয়ে গেলাম, স্বৈরাচারী সরকারের প্রধান চলে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে? আপনি কি তাই মনে করতেছেন? এখনো অনেক রয়ে গেছে। আমি এমন কোনো দোষ করি নেই, এমন কোনো অপরাধ করি নেই। ইভেন কি আপনার একটা 420 ধারার 420 অপরাধও করিনি। যদি সেটাও করতাম তাহলে এতদিন জেল খাটা রাখতো না। কারণ আপনার তৎকালীন সময় 420 ধারার অপরাধের সর্বোচ্চ সাজা ছিল 2 বছর। পরবর্তীকালে এটা ওই সরকার আরও বাড়াইছিল, 7 বছর করছে, তাও তো 7 বছর। কিন্তু এমন একটা ষড়যন্ত্রমূলক ধারা দিয়ে আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে, যেটা আমাকে 12 বছর রাখা হয়েছে। আরও মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে আমাকে জামিন দিল না। দেখেন, জামিন পাওয়া কিন্তু আমার হক, আমার অধিকার, তাই না? মার্ডার কেসের আসামি কিন্তু জামিন হয়, কিন্তু আমার জামিন হয়নি। এবং জামিন দিল না, কোথাও কনসিডার করলো না। জামিনের জন্য গেলে সবসময় দেখা যেত কি যে মাননীয় আদালত বলতে কি যে এই মামলা নিয়ে আসেন কেন, মানে এই মামলার জামিন শুনানি করা যাবে না। এতটা মানে রিজিড, এতটা মানে কি বলবো, অনীহা আমার জামিন শুনানির জন্য। শুনতেই চায় না। আরে শুনেন, শোনার আগে যদি দুদকের খোরশেদ আলম খান যদি বলে যে উনি হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, বিদেশে পাচার করছে, ওইটাই এস্টাবলিশ হয়ে যায় আদালতে, বিচারপতির কাছে। আর ভিতরে কন্টেন্ট পড়তে চায় না, না পড়ে সিদ্ধান্ত দিয়ে দেয়। এটা অনেক দুঃখজনক। সরকারের 2-1 লোক ছিল যাদের সাথে আমার বাণিজ্যিক সম্পর্কের কারণে, একটা বাণিজ্যিক সম্পর্ক বলবো না আমি এটাকে, তাদের কাছ থেকে আমি সম্পত্তি কিনে নিয়েছিলাম টাকা দিয়ে। তো তাদের সাথে 1-2টা সম্পত্তি কেনার পরে যখন রিকোয়েস্ট করছে আমাকে, এই সম্পত্তি কেনা শুরু হয়েছে কিন্তু 111 গভর্নমেন্টের সময়, 2008 সালে। প্রথম 2008 সালে একটা সম্পত্তি কিনি তাদের একজনের থেকে, ঠিক আছে, সম্পর্ক তৈরি হয়েছে। আবার 9 সালে একটা বিক্রি করছে, কিনছি। 10 সালে এসে আমার উপরে এমন একটা চাপ দেওয়া শুরু করলো যে এমন একটা সম্পত্তির কাগজ আনলো যে সম্পত্তিটা ভুয়া। এবং তখন আমাকে বলা হইলো যে আপনি এটা 500 কোটি টাকা দিয়ে কিনেন। আমি তখন দেখলাম যে আসলে তো এটা এক ধরনের চাঁদাবাজি। কিসের আমি 500 কোটি টাকা দিয়ে এটা কিনবো, কারণ কাগজই তো ভুয়া। আমি তখন এটা বলতে পারতেছি না এটা ভুয়া, তাই না? তারা ক্ষমতায় আছে তখন। আমি বলছি দেখেন, আমার কাছে টাকা নেই, আমি এটা কিনতে পারবো না। আর আমার কাছে যে টাকা আছে এটা আমার কর্মচারীদের বেতন, এই সেই বিভিন্ন খরচের জন্য 1-150 কোটি টাকা আছে। এই 500 কোটি টাকা আসলে কোম্পানির কাছে নেই, কারণ আমরা সব টাকা দিয়ে জায়গা জমি কিনে ফেলছি। তারপরে এটা কিনতে হবে। তারপর শেষে বনানীর একটা জায়গা আমাকে জোর করে ধরায় দেওয়া হলো। তো আমি সেটা বায়না করলাম 25 কোটি টাকা দিয়ে, 100 কোটি টাকা দাম ধরে। এবং আমি শর্ত দিলাম ওই জায়গাটা ড্যাপের মধ্যে ছিল। ড্যাপ হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান, যেটা যে রাজুকের, যে কোথায় কোথায় আপনি স্থাপনা করতে পারবেন, কোথায় পারবেন না, এরকম কিছু নিষেধাজ্ঞা ছিল। তো আমি বলছি এটা তো ড্যাপের মধ্যে পড়ছে, আমি তো এটা নিয়েও লাভ নেই। বলে এটা আমরা ক্লিয়ার করে দেবো। তখন আমার সাথে চুক্তি ছিল যে 25 কোটি টাকা দেওয়ার পরে বাকি 75 কোটি টাকা দেওয়ার আগে আমাকে ড্যাপের ক্লিয়ারেন্স করে দেবে, জায়গাটা দখল বুঝিয়ে দেবে। কিন্তু আমি যখন বিদেশে যেতাম, বাইরে যেতাম, যেহেতু আমি সমিতির চেয়ারম্যান, আমি ছাড়া তো সমিতির সেক্রেটারি ছিল, কোষাধ্যক্ষ ছিল, তাদেরকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিয়ে তাদের থেকে আরও 53 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে 78 কোটি টাকা যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন আমি এসে জানার পর আমি না আর কোনো টাকা দেবেন না, জায়গা বুঝিয়ে দিতে হবে, জায়গা বুঝিয়ে দিলে টাকা দেবো। তখনই আমার কাছে ওই অফারটা আসছে, হাতিঝিলের ওই জায়গাটা, যে এই জায়গাটা আপনি কিনেন 80 কাঠা। কি কিনবো, জায়গার কাগজও সঠিক না। তার মানে আমি বলবো না যে আওয়ামী লীগ সরকারের সাথে আমার সরাসরি সংঘাত ছিল, আমি রাজনীতি করি না, সংঘাতের কি আছে। কিন্তু তাদের 2-1 পৃষ্ঠপোষক এবং তাদের কিছু কি বলবো একদম ক্ষমতাশালী লোক, যারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতো রীতিমতো পিছন থেকে, তারা এই কাজগুলো করেছে। এমনও হইতে পারে, আমার বিশ্বাস, যে সরাসরি হয়তো প্রাইম মিনিস্টার এটার সাথে জড়িত ছিল কিনা আমি কনফিউজ, আমার কাছে এখন এই ধারণা নাই। তবে উনি যেটা করতে পারতো, উনি জিনিসটাকে হস্তক্ষেপ করে বলতে পারছে যে দেখি তো এই বিষয়টা কি, যে কেন সে বদনামি করতেছে আমাদের, তার সাথে কি হয়েছে। কিন্তু এই কাজটাও কিন্তু আগের প্রাইম মিনিস্টার করেনি। আমি ওনার কাছে স্মারকলিপি দিছি, চেষ্টা করেছি পৌঁছাতে, যে কিছু দুর্বৃত্ত আমাকে এইভাবে অত্যাচার করতেছে আপনার দলের পরিচয় দিয়া। আমি জেলখানা থেকে চিঠি পাঠিয়েছি, কিন্তু আমার মেয়ে চিঠি দিছে সাবেক স্বরাষ্ট্র প্রধানমন্ত্রীকে, যে আমার বাবাকে এইভাবে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নো রেসপন্স। আমি আর হোসেন যখন আমরা এটা শুরু করি, আমাদের স্বপ্নটাই ছিল আমি বাংলাদেশের যে বিশাল বেকারের যে একটা বোঝা, এটাকে আমরা উদ্যোক্তা বলে, যেটাকে আপনারা তো উদ্যোক্তা বোঝেন। উদ্যোক্তা কিন্তু চাকরি না, যে নিজের চাকরি নিজে তৈরি করো, বি ইউর ওন বস, সোজা কথা, আপনার নিজের বস হন। এখন কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের উদ্যোক্তা হন, কিন্তু এই নেট ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করে খান, এটা তো চাকরি না। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা চাকরি তৈরি করবো না, আমরা উদ্যোক্তা তৈরি করব, যারা নিজেদের ইনকাম নিজেরা করবে, আমরা তাদেরকে হেল্প করব। তো এই বিষয় নিয়ে
ঠিক সরাসরি সরকার আমাকে ওইভাবে অ্যাটাক করে কিছু করতে গিয়ে করে নাই, কিন্তু আমার জন্য এমনভাবে ক্ষেত্রটা তৈরি করছে যাতে আমি ব্যবসাটা করতে না পারি। আমার পিছনে মিডিয়া লাগাই দিছে, আমার পিছনে এজেন্সি লাগাই দিছে, দুদক লাগাই দিছে, আমার পিছনে যা যা পারছে সব যত রাষ্ট্রযন্ত্র সেগুলো লাগাই দিছে যে স্টপ করো, মানে নিজে কিন্তু সামনে থাকতেছে না। কিন্তু দেখেন আজকে যদি আমি সেটা সফলভাবে করতে পারতাম তারাই বেনিফিটেড হইতে বেশি, কিন্তু কারণ তাদের আমলে কিন্তু আমি 410 কোটি টাকা আয়কর, ট্যাক্স, ভ্যাট, উৎসকর এভাবে সব মিলে ডিউটি সহ 410 কোটি টাকা দিছে আমার গ্রুপ থেকে। তাহলে আমি যদি এতদিন জেলে না থাকতাম, আরো 12 বছর যদি আমি কাজ করতে পারতাম, অন্তত 2-3 হাজার কোটি টাকা পাইতো বিগত সরকার। আমাকে সেই সুযোগটা তো দেওয়া হলো না। আমরা কিন্তু একটা জিনিস হয়তো বুঝতে ভুল করি, সেটা হচ্ছে সরকার বলতে আমরা সরকার প্রধানের মনে করি। শুধু সরকার প্রধানই সরকার নয়, সরকার প্রধানের সাথে যারা আরো থাকে অনুচর তারাও সরকার। আপনি কি মনে করেন যে এখন যে আমরা খুব খুশি হয়ে গেলাম স্বৈরাচারী সরকারের প্রধান চলে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি কি তাই মনে করতেছেন? না, এখনো অনেক রয়ে গেছে, যেগুলো বুঝতেছে সবাই, হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে কারণে আপনি বলবেন আপনি এটা কিভাবে বুঝলেন যে এখনো সরকার যে প্রধান চলে গেল অনুচররা আছে, তা না হলে আমাকে যে 15ই জানুয়ারি যে সাজাটা আরো বাড়ায় দেয়া হলো সবাই 12 বছর, এটা কি মনে করেন এই ডক্টর ইউনূস সরকার দিচ্ছে? এটা তাদের আমলারাই দিয়েছে, তাদের যে আগের সেটআপ আছে ওরাই দিয়েছে। উনি হয়তো জানেন না, কারণ উনি এগুলোতে ইন্টারফেয়ার করেন না। আমি ওনাকে যতটুকু জানি উনি অত্যন্ত ফেয়ার এবং ম্যাচিউর একজন লোক। কারণ উনি যখন বলছে যে আমি খাঁচার ভিতরে ঢুকলাম কেন, তখন আমি বুঝছি যে উনি প্রতিবাদী লোক। ওনার প্রতি আইনের প্রয়োগ করা হয়নি, সঠিকভাবে প্রয়োগ করা হয়নি, আমার প্রতি করা নেই। উনি জানেন ঘটনাচক্রে যে খাঁচার ভিতরে উনি উঠছিলেন ওটার মধ্যে আমিও থাকতাম, আমাকে নিয়ে নিয়ে খাঁচার মধ্যে রাখা হয়তো শুনানি করার সময়। ওই একই আদালতে 4 নম্বর কোর্টে, ওই আদালতে ওনার মামলা ছিল। কি একটা অদ্ভুত যোগাযোগ।